This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার। আজকে ওপেন ফোরাম করা গেল না, আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা চলছে। আমরা সোমবারের মধ্যেই তা মিটিয়ে নিতে পারবো। টেকনিশিয়ান আসবেন রবিবার, আগামীকাল। তিনি নিশ্চয়ই সমস্যার সমাধান করে দেবেন। আপাতত আমরা স্টুডিওর বাইরে থেকেই অনুষ্ঠান করছি। যাই হোক, একটা বড় কিছু ঘটতে চলেছে দেশে। কেন এ কথা বলছি? কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ, তিনি আগামী 7 দিনে তার সমস্ত কর্মসূচি বাতিল করেছেন। প্রধানমন্ত্রী তার জম্মু কাশ্মীর সফর বাতিল করেছেন। প্রধানমন্ত্রী নিজে চলে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে। কখনো জেপি নাড্ডার সাথে মিটিং করছেন, কখনো রাজনাথ সিং এর সাথে মিটিং করছেন। কিছু একটা বড় ঘটতে চলেছে দেশে, এরকম আন্দাজ করছে দেশের সমস্ত সাংবাদিক মহল। যারা দিল্লির খবর রাখেন তারা তো রাখেনই, যারা দিল্লির খবর রাখেন না তাদের ওই অনুষ্ঠানটা তাদের জন্য খুব জরুরি। কারণ দেশে বড় কিছু একটা ঘটতে চলেছে, এমন কিন্তু আশঙ্কায় দুরু দুরু কাঁপছে দেশবাসী। ওয়াকফ বিল নিয়ে হয়তো বা না, কিংবা হতে পারে বাংলাদেশের ব্যাপার নিয়ে, তাও নাও হতে পারে। অথবা যেটা আশঙ্কা করছে রাজনৈতিক মহল, যে নরেন্দ্র মোদীর 75 বছর পূর্ণ হয়ে যাচ্ছে এবং আরএসএস এর 100 বর্ষ অনুষ্ঠান আসছে। সেখানে কি আরএসএস তাদের নতুন সভাপতির নাম ঘোষণা করবেন, নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন? এটা নিয়েও কিন্তু বেশ চর্চা চলছে। সব মিলিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বেশ খানিকটা স্নায়ুর চাপে দেখা যাচ্ছে। ইদানিং তাদেরকে কোনো টেলিভিশন বাইট দিতেও দেখা যাচ্ছে না, কোনো রকম মিডিয়াতে দেখা যাচ্ছে না। সব যেন আপাত শান্ত। ঝড় ওঠার আগে যে শান্ত ভাবটা আমরা দেখি, সেই শান্ত ভাবটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি হতে পারে, আমরা প্রেডিকশনই করতে পারি। দেখুন, আমার ব্যক্তিগত ধারণা, নরেন্দ্র মোদী 75 বছর পার হয়ে গেলেও তিনি ক্ষমতায় থাকার চেষ্টা করবেন এবং জেপি নাড্ডার জায়গায় তারই পছন্দের কেউ যাতে বিজেপির হাল ধরেন, সভাপতি হন, সেই চেষ্টা তিনি আপ্রাণ করবেন, করছেন। দেখুন, নরেন্দ্র মোদী এতদিন ক্ষমতায় আছেন, 2014 থেকে আজ 2025 হয়ে গেল। এই 11 বছরে মাত্র একবার, সেদিন, এই 2-1 দিন আগে তিনি গেলেন নাগপুরে মোহন ভাগবতের সাথে মিটিং করতে। তার আগে তাকে কখনোই নাগপুরে আমরা যেতে দেখিনি। এবার মোহন ভাগবতের খুব পছন্দের মানুষ হচ্ছেন নীতিন গাডকারি, এবং নীতিন গাডকারিকে প্রধানমন্ত্রী করতে চায় নাগপুর লবি, এটা আর লুকোনো ব্যাপার নেই। আর গুজরাট লবি সেটাকে যে আটকাতে চায়, সেটাও লুকোনোর ব্যাপার নেই। এখন ঘটনা হচ্ছে যে নাগপুর লবি অর্থাৎ আরএসএস, তারা কি করতে চলেছেন? তারা কি নরেন্দ্র মোদীকেই মেনে নেবেন? নরেন্দ্র মোদী কি আরএসএস কে ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন? কারণ আরএসএস এর যে এজেন্ডাগুলো, সে এজেন্ডাগুলো নরেন্দ্র মোদী ফুলফিল করতে পারেননি তার 11 বছরের টেনিয়রে। আরএসএস চেয়েছিল ভারত হিন্দু রাষ্ট্র হোক, ভারতে একটাই ভাষা প্রচলন থাকুক। কোনোটাই কিন্তু ইমপ্লিমেন্ট করা যায়নি। যেটা করা গেছে সেটা হচ্ছে যে রাম মন্দির প্রতিষ্ঠা। রাম মন্দির প্রতিষ্ঠা ছাড়া আর কোনো কিছুই ইমপ্লিমেন্ট করা যায়নি। ফলে আরএসএস যে নরেন্দ্র মোদীর ওপর খুব সন্তুষ্ট, এটা কিন্তু জোর গলায় বলা যাচ্ছে না। এবার ঘটনাটা আপনাদেরকে বলি যে তাহলে কি হবে, নরেন্দ্র মোদী গদি বাঁচাতে কি কি স্টেপ নিতে পারেন। প্রথমত, এই ওয়াকফ নিয়ে একটা ধুয়ো তুলে দিয়েছেন, যাতে ওয়াকফ নিয়ে সারা দেশে আলোচনা হয়। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের নিজস্ব সম্পত্তি, তাতে হিন্দুদের সেই বোর্ডে ঢোকানোর দরকারটা কি, এর কোনো যুক্তিযুক্ত উত্তর কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে দিতে পারেনি। সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করেছে, তাহলে হিন্দুদের দেবোত্তর সম্পত্তিতেও কি মুসলমানদের রাখা হবে, থতমত খেয়েছেন সলিসিটর জেনারেল, তারও উত্তর দিতে পারেননি। 7 দিন সময় চেয়ে কোন রকমের নিস্তার পেয়েছেন। কিন্তু এই 7 দিন সময়, বাফার সময়টা যে পেয়েছেন, এতেও কি খুব একটা কাজ হবে? সুপ্রিম কোর্টের অবস্থান কি বদলাবে?
বেশ কয়েকটি ইস্যুতে সুপ্রিম কোর্ট যে অবস্থান নিয়েছে সেটা অনেকটাই দেখা যাচ্ছে সরকার বিরোধী। চন্দ্রচূড় সাহেব এর আগে বিচারপতি ছিলেন এবং তিনিও বেশ কিছু অবস্থান নিয়েছিলেন, কিন্তু ফয়সালা করে যাননি কিছু, কখনো কোনো কিছুর ফয়সালা করেননি। পশ্চিমবঙ্গে আইএসআই জঙ্গি ঢুকছে, হ্যাঁ, পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশের মাধ্যমে পশ্চিমবঙ্গে ঢুকছে এবং তারা বাংলা পর্যন্ত বলতে পারে না, এরকম বহু মানুষকে আটকও করা হয়েছে। এইরকম পরিস্থিতি বাংলার কাশ্মীরটাকে তুলে এনে পশ্চিমবাংলায় রাখতে চাইছে, নাকি পশ্চিমবাংলাটাকেই কাশ্মীর বানাতে চাইছে আমরা জানি না। এইরকম একটা এলোমেলো করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো বাঙালি। বাঙালি কখনো এই ধরনের উগ্রবাদ পছন্দ করে না, উগ্রবাদ চায় না, কিন্তু তারপরেও বাঙালির ওপর এই ধরনের অত্যাচার নেমে আসছে বহিরাগতদের দ্বারা। এর জন্য বাঙালি রুখে দাঁড়িয়েছে। আমরা এর আগে একটা অনুষ্ঠান করেছিলাম, বাঙালি রুখে দাঁড়িয়েছে। এই বহিরাগত যারা উগ্রবাদী তাদেরকে আটকানোর জন্য প্রথম সরব হয়েছে বাঙালিরাই। হিন্দু মুসলিম নির্বিশেষে তারা কিন্তু এবার গ্রাম পাহারা দিতে শুরু করেছে। ফলে ব্যাকফুটে চলে গিয়েছে এই উগ্রবাদীরা, যারা এই রাজ্যটাকে অশান্ত করতে চায়। আজকে রাজ্যের আলোচনা করছি না, তবুও কথার প্রসঙ্গে উঠলো বলে বললাম। এবার ঘটনাটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর যে টেনিওর 75 বছরের সময়সীমা আরএসএস এর নির্ধারিত আছে, তারপরে তারা কেউ ক্ষমতায় থাকতে পারবেন না, সরাসরি রাজনৈতিক ক্ষমতায় থাকতে পারবেন না। এই যে জিনিসগুলো, এইগুলো কি আরএসএস এবার তাদের শতবর্ষে পূরণ করবে? না হলে আরএসএস এর মধ্যেই তো প্রশ্ন উঠবে, ব্যতিক্রম কেন মোদীর ক্ষেত্রে? এই যে নরেন্দ্র মোদী যেদিন থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেদিন থেকে আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত এই দীর্ঘ সময় তিনি ক্ষমতার শীর্ষে আছেন, কখনো প্রধানমন্ত্রী হিসেবে, কখনো মুখ্যমন্ত্রী হিসেবে। নানা প্রশ্ন উঠেছে তার লেখাপড়া নিয়ে। মানসি সোনি বলে তার এক বান্ধবীর কথা উঠে এসেছে, তিনি তার স্ত্রীকে পরিত্যাগ করে বান্ধবীর সাথে বিয়ে করতে চেয়েছিলেন, এমন কথা উঠে এসেছে। সে নিয়ে না হয় আরেকদিন অনুষ্ঠান করব। কিন্তু ঘটনা হচ্ছে এইটাকে আটকাবেন কি করে মোদী? মোদীকে আটকাতে হলে এইখানে মোদীকে দুটো রাস্তা নিতে হবে। হয় সারা দেশে একখানা অশান্তির বাতাবরণ তৈরি করতে হবে, যেটা তিনি ওয়াকফ নিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই আশায় জল ঢেলে দিয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যে ওয়াকফ বোর্ডে অমুসলিম প্রতিনিধি আপাতত থাকবে না। এখনো শুনানি বাকি আছে, ভবিষ্যতে কি হবে আমরা বলতে পারছি না। অন্তত এইটা স্বস্তির জায়গা যে মুসলমানদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অমুসলিমদের তারা সুপ্রিম কোর্ট অন্তত রাখতে চাইছে না, যেটা মুসলিমদের পক্ষেই যাচ্ছে। এই যে এসএসসি মামলা, ধরুন এসএসসি মামলা নিয়ে বিজেপি হইচই করতে চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যোগ্যদের বহাল রাখা যেতে পারে, আবার 31শে ডিসেম্বরের মধ্যে তাদেরকে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকতে হবে। এখানেও কিন্তু বিজেপির আশায় জল পড়েছে। বাকি রয়েছে কি? বাকি রয়েছে চিকেন নেক রক্ষা। আমাদের এর আগে একটি অনুষ্ঠানে গত রবিবার আমাদের প্রতিনিধি অসীম রায়, তিনি কিন্তু ব্যাখ্যা করেছেন কিভাবে ভারত অস্ত্র মজুত করছে আমাদের চিকেন নেক অঞ্চলে। চিকেন নেক এমনি খুব শিলিগুড়ি করিডোর যেটাকে বলে, সেটা এমনি খুব অপ্রশস্ত, 22 কিলোমিটার মতন জায়গা। চীনের নজর রয়েছে সেখানে, এবং সেখান থেকে পাকিস্তানেরও নজর রয়েছে সেখানে। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চীনে গিয়ে 7 সিস্টার্স নিয়ে যে কথা বলেছেন, সেই কথাটা অত্যন্ত আপত্তিজনক ভারতের কাছে। ভারত অনেক রকম সুবিধে বন্ধ করে দিয়েছে। ভারতের স্থলপথ ব্যবহার করা বা ট্রান্সশিপমেন্ট ব্যবহার করা সেটা বন্ধ করে দিয়েছে। ফলে বাংলাদেশের পোশাক শিল্পই প্রায় 5,600 কোটি টাকা ক্ষতির মুখে পড়ে গিয়েছে। এবার ঘটনা হচ্ছে যে তাহলে কি করতে চান নরেন্দ্র মোদী? গদি বাঁচাতে অভিমুখ তো ঘোরাতেই হবে, দেশের অভিমুখ আরএসএস এর অভিমুখ ঘোরাতে হবে। এখন তাকে হতে হবে ভারতের ত্রাণকর্তা। এমনিতেই টাইম ম্যাগাজিন প্রথম 100 জন প্রভাবশালী মানুষের তালিকার মধ্যে নরেন্দ্র মোদীকে রাখেননি, রেখেছে তারা ডক্টর ইউনুসকে। এখানেই এবার খবর হতে হবে নরেন্দ্র মোদীকে, অভিমুখ ঘোরাতে হবে। আর বিজেপির মতন খবরের অভিমুখ ঘোরানোর ক্ষমতা আমার মনে হয় দেশে আর কোনো রাজনৈতিক দলের নেই। এবার নরেন্দ্র মোদীকে অভিমুখ ঘোরাতে হলে বাংলাদেশকে কোনো রকম প্রতিহত করা, বাংলাদেশকে আক্রমণ করা, বাংলাদেশের সম্বন্ধে গরমাগরম মুক্তি দেওয়া, একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করতে হবে। তাহলে কি চীন চুপ করে বসে থাকবে? চীন কি বাংলাদেশকে আক্রমণ রুখতে চীন এগিয়ে আসবে না? আমেরিকা এগিয়ে আসবে না?
প্রথমে একেবারে পরিষ্কার করে দিই, না, চীন এগিয়ে আসবে না। কারণ আমেরিকার সাথে শুল্ক যুদ্ধে যে নেমেছে তারা, এবার তাদের দেশে পণ্য অতিরিক্ত প্রোডাকশন হয়ে যাচ্ছে, অনেক বেশি পণ্য প্রোডাকশন হচ্ছে, সেই পণ্য তারা ভারতে ডাম্প করবে। ফলে ভারতের যারা ছোট ছোট ব্যবসায়ী আছে তারা মার খাবে। খাক তারা মার, নরেন্দ্র মোদীর কিচ্ছু এসে যায় না, তার গদিটাকে বাঁচাতে হবে। নরেন্দ্র মোদীকে গদি বাঁচাতে হলে চীনের এই আগ্রাসন, ব্যবসায়িক আগ্রাসনকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এমনিতেই চীনের সাথে ভারতের বিরাট রকম, মানে সবচেয়ে বেশি ব্যবসা হয় চীনের সাথে, এবং ব্যবসা হয় বললে ভুল হবে, চীনের থেকে সবচেয়ে বেশি জিনিস আমদানি করি আমরা। ফলে চীন ভারতকে কখনো এমন কাজ করবে না যে ভারত তাদের পণ্য আমদানিটা বন্ধ করে দেয়। কারণ ভারত হচ্ছে তাদের একটা বিরাট বাজার, এই বাজারটা চীন কখনো নষ্ট হতে দিতে চায় না। ফলে ঘটনার চক্রে কি হচ্ছে, এখন চীন এই মাঝখানে ঢুকবে না। আর আমেরিকা তাদের ভারী বয়েই গেছে পাকিস্তান, বাংলাদেশকে সুরক্ষা দিতে। পাকিস্তান হয়তো এগিয়ে আসবে, কিন্তু পাকিস্তান এগিয়ে এসেও বাংলাদেশকে কি রক্ষা করতে পারবে? এই যে প্রশ্নগুলো বিভিন্ন জায়গা থেকে উঠছে, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম আমরা। এই প্রশ্নের উত্তর আমাদেরও জানা নেই। নরেন্দ্র মোদী আগামী 7 দিন 10 দিনের মধ্যে কি করতে চলেছেন, এটা আমরা আগাম কেউ টের পাচ্ছি না, কোনো সাংবাদিকই টের পাচ্ছে না। আমরা একটা অনুমান করতে পারি মাত্র। এই অনুমান বা আশঙ্কাগুলো তুলে ধরলাম। কারণ দেশে অলরেডি সোনার দাম দেখছেন প্রায় 1 লক্ষ টাকা হয়ে গেছে। সেন্সেক্স নিফটি পড়তে পড়তে কোথায় চলে গেছে, ডলারের দাম আকাশ ছুঁয়েছে। সব মিলিয়ে মানুষের এই নাভিশ্বাস অবস্থা। তার মধ্যে যদি প্রধানমন্ত্রীকে সরে যেতে হয় আরএসএস এর নির্দেশে, এটা প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত অগৌরবজনক হবে। কারণ তিনি মাসিয়া হয়ে বাঁচতে চান, তার নামে স্টেডিয়াম হয়, তার নামে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, বিভিন্ন সরকারি প্রোগ্রাম তার নামে হয়। এই রকম ভাবে তিনি দেশের মানুষের মনে জায়গা করে নিতে চান। আসলে নেহেরুর যে জায়গাটা, সেটা প্রধানমন্ত্রী নেওয়ার জন্য তৎপর, যদিও সেটা নিতে গেলে যে সক্ষমতা দরকার, যে পারদর্শিতা দরকার, তা প্রধানমন্ত্রীর কাছ থেকে এখনো পাওয়া যায়নি। এবার ঘটনা হচ্ছে যে এই প্রধানমন্ত্রীকে যদি তার ক্ষমতা ধরে রাখতে হয়, তাহলে তাকে দুটো জিনিস করতে হবে। এক তো এই অভিমুখ ঘোরানোর জন্য দেশে একটা ত্রাহি ত্রাহি রব তুলতে হবে, যেটা ওয়াকফ দিয়ে করার চেষ্টা করেছিলেন, সম্ভব হয়নি সুপ্রিম কোর্টের জন্য, সম্ভবত আর হবেও না। ওয়াকফ বিল ঠান্ডা ঘরে চলে যাবে, ওই কৃষি আইনের মতন বা ওই সিএএ এনআরসির মতন ওয়াকফ বিলটাও ঠান্ডা ঘরে চলে যাবে। কিন্তু বাংলাদেশকে যদি চোখ রাঙানো শুরু করে, বাংলাদেশ ইতিমধ্যেই ভারতকে চোখ রাঙাচ্ছে বিভিন্ন বিষয়ে, পাল্টা চোখ রাঙানো যদি ভারত শুরু করে, তাহলে কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে। এবং এই পরিস্থিতি কোনো দেশের মানুষ, সাধারণ মানুষের পক্ষে যাবে না, না বাংলাদেশের পক্ষে যাবে, না ভারতের পক্ষে যাবে। যুদ্ধে শেষ পর্যন্ত শেষ হাসি কে আসবে এ নিয়ে বলার অপেক্ষা রাখে না, সেটা নিয়ে বলছিও না। কিন্তু যুদ্ধ কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না, হয়নি আজ পর্যন্ত। আমরা আমাদের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, আজকের অনুষ্ঠান শেষ করব। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে এই যে পরিস্থিতি আসতে চলেছে আগামী 7-10 দিনের মধ্যে, তার জন্য প্রস্তুত থাকুন। বড় অর্থনৈতিক ধাক্কাও আসতে পারে, বড় রাজনৈতিক ধাক্কা আসতে পারে, হিন্দু মুসলমান রাইট লেগে যেতে পারে, অথবা বাংলাদেশের সাথে যুদ্ধ হতে পারে। কোনটা হবে আমরা বলতে পারছি না, কিন্তু যাই হোক, সেটা ভারতীয়দের পক্ষে যে হবে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।